২০২৬ সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এরকম খবর এখন চারিদিকে মৌ মৌ করছে। আপনারা তো বুঝেন মৌ মৌ শব্দের অর্থটি কী? যখন কোনো একটি আকর্ষণীয় গন্ধ, কোনো একটি আকর্ষণীয় বর্ণ বা কোনো একটি যাকে বলা হয় উৎসবের আমেজ অথবা ভীতিকর কোনো একটি বিষয় চারিদিকের সবকিছু প্রকৃতি এবং পরিবেশকে রীতিমতো উত্তেজিত রাখে। তখন বাংলা ভাষায় সেটিকে বলা হয় মৌ মৌ করছে। এটার ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিক আছে। খুশিতে মৌ মৌ করছেন, থরথর করে কাঁপছেন ভয়ে, আতঙ্কে, এরকম। তো শেখ হাসিনার বাংলাদেশে আসার যে খবর, এই খবরে চারিদিকে একটা অস্থিরতা, আনন্দ, উৎসব, বেদনা, হতাশা, প্রতিশোধী স্পৃহা, নানা রকম একটা বিরাট মার্কেটিং এবং ব্র্যান্ডিং শুরু হয়ে গেছে। আর তারই প্রেক্ষিতে নানা রকম কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে, উপন্যাস হচ্ছে, কবিতা হচ্ছে, ইলিউশন হচ্ছে। উনি কবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন, কয় তারিখে আসবেন, তারপর কত লোক উপস্থিত থাকবে, প্রতিপক্ষ কী করবে, আবার উনি আসলে ওনার প্রতিপক্ষ যারা আছেন তারা কিভাবে তার প্রতি অ্যাকশনে যাবেন, রিঅ্যাকশনে যাবেন। যারা প্রতিপক্ষ তারা প্রথমত নানা রকম কথাবার্তা বলছেন যে, আরে শেখ হাসিনা একটা ভীতুর ডিম। এমনি সারা জীবন মানুষকে ভয় দেখিয়েছে, নিজে এমনি ভয়ে পালিয়ে গেছে। সে আবার বড়, বড় কথা বলে। সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকার সেটার যে তথ্য উপদেষ্টা জনাব শফিকুল আলম তিনি এই কথা বলেছেন। এভাবে অনেকে অনেক রকম কথা বলছেন এবং সেই সকল কথাবার্তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন টেলিভিশন টক শোয়ের একজন অত্যন্ত জনপ্রিয় মুখ, সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ মূলত একজন প্রথিতযশা মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ, এখন ৭৩-৭৪ বছর বয়স, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় সরাসরি তিনি যুদ্ধ করেছেন এবং সেই প্রতিপক্ষের যে বন্দুকের গুলি তার পায়ে লেগেছে। এখনও তিনি সেই অপারেশন করা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। একসময় ছাত্রলীগ করতেন, তারপরে আওয়ামী লীগের সঙ্গে তো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পরে বা যে কোনো সময় তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি টেলিভিশনে খুব খোলামেলা কথা বলেন। কোনো দালালি করা বা পক্ষপাত দুষ্ট কথাবার্তা বলা, এই জিনিসগুলো তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। যেমন ধরুন, আমি আওয়ামী লীগ করতাম বা ফজলুর রহমান সাহেব একসময় আওয়ামী লীগ করতেন। আমাদের কিছু কিছু কথার মধ্যে আপনি আওয়ামী লীগের একটা টান পাবেন, মমত্ব পাবেন, কিছুটা পক্ষপাত দুষ্টতাও পাবেন। এটা বাস্তবতা। কিন্তু আজিজ ভাই একমাত্র ব্যক্তি, আরেকজন আছেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, মোরাললেস যেটা সাদা মনে হয় একদম বিনা স্বার্থে সাদা বলেন, কোনো আবেগ থাকে না, কিচ্ছু থাকে না। আর যেটা কালো মনে হয় সেটাও তিনি কোনো রকম আবেগ ছাড়াই সেটা বললে ফেলেন। এই দুজন মানুষকে আমি সাম্প্রতিক সময়ে দেখেছি যারা আমার চাইতেও নিরপেক্ষ। তো সেদিক থেকে সাংবাদিক আজিজ তিনি যে কথাটি বলছেন যে একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসতে চাচ্ছেন বা তিনি যাওয়ার পর থেকে যত রকম কথাবার্তা বলছেন এসবই আমরা অডিও মানে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি এবং এখনকার যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে শতভাগ একদম 100% কারো যাকে বলা হয় কণ্ঠস্বরকে একেবারে রোবোটিক যে তার যে স্বর সেটাকে বাদ দিয়ে হুবহু স্বরে উপস্থাপন করা সম্ভব। ১৯-২০ হবে না, ৯৯% হবে না, একদম 100% কণ্ঠস্বর একেবারে এআইয়ের মাধ্যমে তৈরি করে বলা সম্ভব। এগুলো এক। এবং আলটিমেটলি 90% অ্যাকুরেসি চলে এসেছে সেই ফিজিক্যাল যাকে বলা হয় অ্যাপিয়ারেন্সে। অর্থাৎ আমার যে কোনো একটা ভিডিওটিকে তারা কনভার্ট করে
আমার পুরো অ্যাটিটিউড দিয়ে তারা ৩ ঘন্টার একটি সিনেমা তৈরি করে দিতে পারবে এআই। এই প্রযুক্তি চলে আসছে এখানে। ছবি দেখলে আপনি বুঝতে পারবেন 90% আপনি বুঝতে পারবেন যে এটা সত্য, আর 10% আপনার সন্দেহ হবে। কিন্তু যদি আ বলা হয় যে এটা গোলাম মোল্লা রনির কণ্ঠ, এক্ষেত্রে আপনাকে শতভাগ আপনি প্রতারিত হতে পারেন। তো ওটাই আজিজ সাহেব বলছিলেন যে আমরা যে শেখ হাসিনার ভাষণগুলো শুনছি, সেই ভাষণগুলো উনার কিনা এটা তো জানতে হবে। এমনও তো হতে পারে তিনি অসুস্থ, তিনি মরে গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি আর নেই। এখন তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছে। এরকম একটা কথা আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তিনি বলেছেন। আর ফেসবুকে যেটা দেখলাম সেটা হলো ভারতীয় কিছু পত্রপত্রিকা রয়েছে যারা বিজেপি বিরোধী, তারা সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছেন, তিনি কি সুস্থ আছেন না জীবিত আছেন। আর এই দুটো খবর নিয়ে সম্ভবত একটা ফটো কাট করেছে বা একটা ছোট ভিডিও বানিয়েছেন আমাদের মোস্তফা ফিরোজ সাহেব, আরেকজন সাংবাদিক, এবং এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার। আর এই মোস্তফা ফিরোজ সাহেবের যে বক্তব্য সেটা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা একেবারে মানে গালাগালি করে ঠরে টেরিবল, মানে ধরো মোস্তফা ফিরোজকে, খেয়ে ফেলো মোস্তফা ফিরোজকে, গলা টিপে ফেলো মোস্তফা ফিরোজকে, কে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অথচ মোস্তফা ফিরোজ বাংলা ভিশন যখন চাকরি করতেন তখন তার চাকরিটা গিয়েছিল এই কারণে যে তার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সম্পর্ক ভালো। সে আওয়ামী লীগের বিভিন্ন যারা বক্তা আছেন, লোকজন আছেন, তাদেরকে টক শোতে ডাকেন, বিকজ তিনি হেড অফ দ্য নিউজ ছিলেন, তার কথা মতো সব কিছু চলত। কিন্তু বাস্তবে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধাভোগী বা কারোর সাথে এরকম সম্পর্ক আমি অন্তত মোস্তফা ফিরোজ সাহেবকে এটা দেখিনি। তার সঙ্গে আমার খুব ওরকম যাকে বলা হয় দীর্ঘদিনের ঘনিষ্ঠতা নয়, কিন্তু সম্পর্ক অনেক দীর্ঘদিনের। তার যে ক্যারিয়ারটা যেখানে শুরু হয়েছিল একেবারে শুরুতে আজকের কাগজে। তো আমি আজকের কাগজের একটা বিভাগের চিফ ছিলাম, সম্পাদকীয় একটা পৃষ্ঠার এডিটর ছিলাম। আর ওনারা সবাই এই মোস্তফা ফিরোজ, নঈম নিজাম, ওনারা সবাই রিপোর্টিং ডিভিশনে কাজ করতেন। খুবই জাদ্রেল স্টাফ রিপোর্টার ছিলেন। সেখান থেকে যখন টেলিভিশনগুলোতে এলেন, সেটা একুশে টেলিভিশন, এনটিভি, মানে অ্যাজ এ রিপোর্টার হিসেবে তারা রাতারাতি মুন্নি সাহা তারকা খ্যাতি পেয়ে গেলেন। তারপর তো মানে তাদের আর মানে যাকে বলে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাম্প্রতিক সময় গত করোনার পর থেকে আমিও যখন ইউটিউবিং করছি, মোস্তফা ফিরোজ সাহেবও ইউটিউবিং শুরু করেছেন, ওর পর থেকে আমাদের মধ্যে একটা অ্যাডাপশন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সেটা গড়ে উঠেছে। তো একান্ত আলাপ আলোচনায় তাকে একজন ভদ্রলোক বলে মনে হয়েছে। তারপর ঝামেলায় জড়াতে চান না, জামাতকে খুবই ভয় পান, পার্সোনালি জামাতকে ভীষণ রকম ভয় পান, এবং এতটা ভয় পান যে এই নির্বাচনের আগে সামহাও তার একটা সন্দেহ হয়ে গিয়েছিল যে জামাত সম্ভবত ক্ষমতায় চলে আসবে। এজন্য তার সে যে কী আকুতি, বিনিদ্র রজনী। তো সেই কারণে কি হলো যে বিএনপি যখন ক্ষমতায় এলো তখন বেশ তিনি আন্দোলিত ছিলেন। আর জামাতকে সে কেন ভয় পান আমি এটা জানি না, আমি তাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তো সেই মানুষটিকে যখন এই একটা খবর প্রকাশের জন্য আওয়ামী লীগের যারা লোকজন গালাগালি করছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের এখনও যারা লোকজন রয়েছেন সবাই ঘটনার গভীরে যান না। তারা এখনও বুঝতে চাচ্ছেন না যে সত্যিকার অর্থে মানুষজন কি মনে করছে বা মানুষজনের মনে কী ধরনের চিন্তা চেতনা থাকতে পারে। আজকের যুগের ছেলেমেয়েরা, বিশেষ করে যাদের বয়স 20 বছরের নিচে, মানে তারা প্রযুক্তিতে এত বেশি অ্যাডভান্স, মানে অবাক করা ঘটনা যে টেকনোলজি, প্রযুক্তি সব কিছু তারা একেবারে বাংলাদেশে এমন অনেক প্রযুক্তি বিশারদ রয়েছে যারা এখানে বসে শেখ হাসিনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, শেখ হাসিনার ফেসবুক অ্যাকাউন্ট, তার স্কাইপ অ্যাকাউন্ট, এমনকি তার টেলিফোন বাংলাদেশে বসে হ্যাক করে নিতে পারবে এবং তার সমস্ত কথাবার্তার রেকর্ড দেখাতে পারবে। এরকম লোক বাংলাদেশে আছে এবং এই ম্যান পাওয়ারগুলো শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছিল। তো কাজেই তার যে এ যাবৎকালে 100% মানে অডিও অ্যাপিয়ারেন্স, তিনি অডিওতে কথা বলছেন কিন্তু ভিডিওতে তিনি কোনো কথা বলছেন না।
এটা নিয়ে কেন জনগণের মধ্যে সন্দেহ হবে না বলেন তো? যে কোনো মানুষের মধ্যেই সন্দেহ হবে। এর কারণ হলো তিনি এখনো পর্যন্ত কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আসেননি। কেন আসেননি, কী কারণে আসেননি বা আসছেন না, তিনি, তার লোকজন বা ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয় বলে আমরা শুনি। কিন্তু সে সকল নেতৃবৃন্দ যারা আছেন তারা হ্যাঁ ঠিক আছে নেত্রীর সঙ্গে কথা হয়েছে ইত্যাদি, 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 ইত্যাদি। তো এটাও এখন এমন একটা প্রযুক্তির বিষয় হয়ে গেছে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য ধরুন আমার একটা টেলিফোন শুধুমাত্র ১ টা ২ টো ৩ টা টেলিফোন আছে এখানে রইলো এবং যেকোনো লোক টেলিফোন করলো। ওই টেলিফোনে তার সঙ্গে আমার যে এআই প্রযুক্তি, সেই প্রযুক্তি তার সঙ্গে প্রতিটি কথার যে উত্তর এবং একেবারে সঙ্গে, সঙ্গে উত্তর দেওয়ার মতো অবস্থা রয়েছে এসএমএস থেকে শুরু করে সব জায়গাতে। আপনি চিন্তা করুন প্রযুক্তি এমন একটা জায়গাতে চলে আসছে, এরা এখন নিজেরা বন্ধুত্ব করে ফেলেছে। অল রোবট, চীনের রোবট, ইসরায়েলের রোবট আর ভারতের রোবট ধরুন তারা বন্ধুত্ব করে ফেলেছে। এই ৩ রোবট মিলে তারা চিন্তা করছে যে কি করে চীনের সেন্ট্রাল রিজার্ভ থেকে টাকা চুরি করা যায়। প্রযুক্তি এখন এরকম ভয়ঙ্কর একটা জায়গাতে চলে আসছে। তো কাজেই সেই প্রযুক্তির যুগে শেখ হাসিনার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমরা যেহেতু গত ২ বছরে দেখিনি, কাজেই এটা নিয়ে গুজব হতে পারে, অতি স্বাভাবিক গুজব হতে পারে এবং সেই কারণে আমাদের সংবাদপত্র জগতের যারা কর্তা ব্যক্তি তারা এই কথা বলতে পারেন যে আসলে তিনি সুস্থ আছেন কিনা, জীবিত আছেন কিনা বা আসলে তিনি আসবেন কিনা, এটা তো পরের ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো ঘটনা যাই হোক না কেন, মূল ব্যাপারটা হলো যে তিনি যদি কৌশলগত কারণে নিজেকে না দেখান, তারও অনেক যুক্তি যেভাবে আছে। আবার ধরুন তার একেবারে তাকে নিয়ে যে সন্দেহ করা আছে, তার কোনো অস্তিত্বই নেই, তিনি অসুস্থ বা তিনি নেই বা তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেক্ষেত্রে যে সকল কথাবার্তা হচ্ছে সেটা এক ধরনের বিজনেস হতে পারে, ভারতের একটা পলিসি হতে পারে, আওয়ামী লীগের টিকে থাকার একটা পলিসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম কারণ হতে পারে। কিন্তু রাজনীতির মতো একটা ট্রান্সপারেন্ট বিষয়ে এই বিষয়গুলো সরাসরি না বললে অনেক সমস্যা তৈরি হয়ে যায়। তাছাড়া মানবজাতির ইতিহাসে এখন নয়, সে আদিকাল থেকেই জনপ্রিয় প্রভাবশালী যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা হয়তো অনেক সময় মারা গেছেন, কেউ যুদ্ধক্ষেত্রে বা কোনো পরিবেশ পরিস্থিতিতে। এরপরে ক্ষেত্র বিশেষে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছে। প্রাসাদের মধ্যে ছিলেন, কবর হয়ে গেছে কিন্তু বাইরের লোক জানতে পারেনি। এর মধ্যে নতুন ধরুন রানী গর্ভবতী, বাচ্চা হয়েছে, প্রসব হয়েছে, ৫ বছর তার বয়স হয়েছে। এরপর হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে তারপর সেই নবজাতককে বা শিশুকে সিংহাসনে বসানো হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো কাজেই এই যে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটার ইতিবাচক দিক আছে, নেতিবাচকও দিক আছে। আমি ইতিবাচকও বললাম না, নেতিবাচকও বললাম না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে তিনি এই কথা বলার পরে আলোচনা সমালোচনা হচ্ছে তারই একটা অংশ